আসসালামু আলাইকুম। বিন্যাস সমাবেশের আজকে দ্বিতীয় লেকচার। ফার্স্ট লেকচারটার যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে ফার্স্ট লেকচারটা দেখে নিতে পারেন। আর বিন্যাস সমাবেশ কিন্তু খুবই সহজ, একেবারে সহজ, একবারে বুঝতে পারলে আপনাদের কাছে একেবারে সহজ মনে হবে। আজকে সমাবেশ নিয়ে আমরা আলোচনা করব মূলত। তারপরও কখন বিন্যাস হয় আর কখন সমাবেশ হয় সেটা নিয়ে কিন্তু আমি ফার্স্ট লেকচারে আলোচনা করেছি। তাই ওই লেকচারটা দেখলে আপনি এই বিষয়ে ক্লিয়ার হবেন যে কখন বিন্যাস করতে হয়, কখন সমাবেশ করতে হয়। তো আজকে যেহেতু সমাবেশ করব, তারপরেও একটা জিনিস আমি আপনাদেরকে বলে নেই। সমাবেশ যখন আমরা বলছি, এটা মূলত বাছাই করার সংখ্যা বোঝায়। বাছাই করার সংখ্যা বোঝায়, মানে বাছাই করার সংখ্যা। এবং এই যে বাছাই করার সংখ্যাটা যে বোঝাচ্ছে, আপনারা কোন প্রশ্নের মধ্যে কোন জিনিসগুলো দেখলে বুঝবেন যে আসলে সেগুলো অবশ্যই সমাবেশ হবে। মনে রাখবেন, যখন দল গঠনের কথা আসবে, দল গঠন, আপনি কোনো জায়গায় আপনাকে কোনো কয়েকটা মানুষ নিয়ে আপনার দল গঠন করতে বলা হলো অথবা কমিটি গঠন করতে বলা হলো, এই ধরনের যখন আপনার জিনিসগুলো থাকবে, এগুলো কিন্তু আপনার অবশ্যই সমাবেশ হবে। আর বাছাই থাকলে তো অবশ্যই সমাবেশ হবেই। বাছাই করার যদি বিষয় থাকে তাহলে তো সমাবেশ হবেই। তো আমরা এই জিনিসগুলো আগে মাথায় রাখবো যে কখন বিন্যাস হবে আর কখন সমাবেশ হবে। তো সেটার জন্য কিন্তু আমার ফার্স্ট ভিডিওটা দেখতে হবে খুব ভালো করে যদি বুঝতে চান। আরেকটা জিনিস হচ্ছে, বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা, এই সবগুলো অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু কমন। সেটা হচ্ছে, আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে এবং। যখন কোনো একটা ঘটনাকে এবং দিয়ে রিলেট করব, তখন সেটার জন্য গুণন আসবে। এবং যখন কোনো একটা ঘটনাকে অথবা দিয়ে রিলেট করব, তখন সেটার জন্য প্লাস আসবে। তাহলে আমরা মনে রাখবো, এবং কথাটার জন্য আমাদের আসলে গুণন আসবে, আর অথবা কথাটার জন্য যোগ আসবে। এটা কোথাকার জন্য? এটা কিন্তু বিন্যাসের জন্য যেমন প্রযোজ্য, সমাবেশের জন্য প্রযোজ্য, আবার সম্ভাব্যতার অঙ্কের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কোনো একটা ঘটনার ক্ষেত্রে আমরা অঙ্ক দেখলে আরও বুঝতে পারবো যে কখন কি হচ্ছে। এটা এখন আপনারা ভালো করে মনে রাখেন, এবং দিয়ে রিলেট করলে গুণন, অথবা দিয়ে রিলেট করলে হচ্ছে যোগ। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন যে যখন আমরা বাছাইয়ের সংখ্যা বলছি, যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যদি আপনাকে বাছাই করতে দেওয়া হয়, তাহলে বাছাইয়ের সংখ্যা যেটা হবে, সেই বাছাইয়ের সংখ্যা কি হবে? NCR। এটা হচ্ছে সূত্র। মানে এটা এইভাবে করে প্রকাশ করা হয়, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বাছাইয়ের সংখ্যা হচ্ছে NCR। এবং NCR, এটা মনে রাখবেন, সূত্রটা একেবারেই মনে রেখে দিবেন। সেটা হচ্ছে NCR সমান সমান ফ্যাক্টোরিয়াল n ডিভিশন ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r। আপনারা মনে রাখবেন যে এই যে ফ্যাক্টোরিয়াল, এই যে একটা সাইন দিয়েছি, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। এই ফ্যাক্টোরিয়াল সাইনটা কিন্তু এইভাবেও দেওয়া যায়, আবার ফ্যাক্টোরিয়াল n কে এইভাবেও লেখা যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল r কে এইভাবে লেখা যায়, আর n মাইনাস r কে এভাবে লেখা যায়। তার মানে ফ্যাক্টোরিয়াল আপনি এইভাবেও লিখতে পারেন, অথবা এই আশ্চর্যবোধকের মতো করেও লিখতে পারেন। তার মানে ফ্যাক্টোরিয়াল n ডিভিশন ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এটাই হচ্ছে NCR। এখন এই ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি, তারপরেও আমি একটু বলে দিই যে ফ্যাক্টোরিয়াল বলতে আসলে কি বোঝায়। তো ফ্যাক্টোরিয়াল বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন বোঝায় যেইটার ফ্যাক্টোরিয়াল আমি নির্ণয় করব, সেটা থেকে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের গুণফল নির্দেশ করে। যেমন এখানে আছে 5 এর ফ্যাক্টোরিয়াল আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে যেই কাজটা করতে হবে, 5 থেকে 1 পর্যন্ত, মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই পর্যন্ত গুণ করলে যা হবে সেটাই হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল। মানে 5 ইন্টু 4 মানে 20, তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 60, ইন্টু 2 মানে 120। তার মানে 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। একইভাবে করে আমি যদি 3 এর ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে 3 থেকে 1 পর্যন্ত 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হবে 6। আবার যদি 4 এর ফ্যাক্টোরিয়াল বলি, তার মানে কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে ইন্টু 1, এটা মানে কত হচ্ছে? তাহলে হচ্ছে 12 ইন্টু 2 মানে 24। তো এভাবে করে ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা বুঝতে পারলাম, যে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করব,
সেটা থেকে কন্টিনিউয়াস 1 পর্যন্ত গুণ করে গেলে যে মানটা আসবে সেটাই হচ্ছে ওই ফ্যাক্টোরিয়ালটার মান নির্দেশ করে। এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। তো ঠিক আছে, আমরা ফ্যাক্টোরিয়াল মানে বুঝলাম। এখন মনে করেন আপনাকে আমি বললাম যে 12c2 বের করেন, 12c2 এর ভ্যালু বের করেন। হ্যাঁ, 12c2 এর ভ্যালু বের করলে ফ্যাক্টোরিয়াল 12 ডিভিশন ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 12 মাইনাস 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। আমি কি বলেছিলাম ফর্মুলাটা? ফ্যাক্টোরিয়াল n ডিভিশন ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r। এখানে n মানে 12, ফ্যাক্টোরিয়াল n উপরে, ডিভিশন r ইন্টু ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু n মাইনাস r, মানে এই দুটোর বিয়োগফল। এভাবে করে আমি মান নির্ণয় করতে পারবো। কিন্তু এই মানটা আরো সহজে নির্ণয় করা যায়, আরো সহজে নির্ণয় করা যায় এই ধরনের যদি সি আর দেওয়া থাকে। এটা নিয়েও আমি ফার্স্ট লেকচারে আলোচনা করেছি। সেই আলোচনা যে করেছি সেখানে আমি বলেছিলাম যে যদি এরকমভাবে দেওয়া থাকে যে কোনো 12c2 বলেন বা 10c3 বলেন, এটার মানগুলো বের করার সহজ উপায় হচ্ছে যে 12c2 আপনি উপরে গুণন দিবেন, 12 থেকে কন্টিনিউয়াস গুণ করে আসবেন তার নিচের পূর্ণ সংখ্যাগুলো। 12 এর আগের সংখ্যাটা হচ্ছে 11, তাহলে 12 ইন্টু 11 দিবেন। কয়টা সংখ্যা গুণ করবেন? অ্যান্সার হচ্ছে দুটা। এখানে যেহেতু 2 আছে, দুটা সংখ্যা গুণ করবেন, আর নিচে 1 থেকে দুইটা সংখ্যা গুণ করে যাবেন, তাহলেই আপনার অ্যান্সার চলে আসবে। তার মানে এটা কাটাকাটি করলে হচ্ছে 6, তার মানে 66 হচ্ছে অ্যান্সার। আপনি দেখেন এইভাবে করে যদি আপনি নির্ণয় করেন আপনার সময় অনেক বেশি লাগবে, এভাবে নির্ণয় করলে সময়টা অনেক কম লাগবে। তাই আপনারা এই সিস্টেমে আপনারা মানগুলো নির্ণয় করতে পারেন। তো দেখেন, আপনাকে যদি আমি 10c3 বলি তাহলে কি করবেন বলেন তো? 10 থেকে কন্টিনিউয়াস আগের সংখ্যাগুলো গুণ করতে হবে। 10 ইন্টু 9 ইন্টু 8, 8 পর্যন্ত যে থেমে গেলাম কেন? কারণ 3টা সংখ্যা গুণ করতে হবে। এখানে যত থাকবে ততগুলো সংখ্যা গুণ করতে হবে কন্টিনিউয়াস। তাহলে এখানে যেহেতু 2 ছিল, 12 ইন্টু 11 দিয়েছি কারণ দুইটা সংখ্যা গুণ করেছি। যেহেতু এখন 3 আছে, তার মানে 3টা সংখ্যা গুণ করবো, যে 10 ইন্টু 9 ইন্টু 8, আবার নিচ থেকে 1 ইন্টু 2 ইন্টু 3, মানে 1 থেকে আবার এই 3টা সংখ্যা গুণ করে যাব। তাহলে যেই মানটা আসবে সেটাই আপনার অ্যান্সার হবে। তো এখানে কাটাকাটি করলে কত আসতেছে? এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে আপনার 3, তাহলে 12 ইন্টু 10 মানে 120 হচ্ছে আপনার এখানে অ্যান্সার আসতেছে। তো দেখেন এভাবে করে কিন্তু আপনি সহজেই মানগুলো নির্ণয় করতে পারতেছেন। 10c3 এর মানটাও আপনি তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারলেন, অথবা 12c3 এর ভ্যালুটাও তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারলেন, কিন্তু উপরের নিয়মে একটু দেরি হবে। তো তাহলে আপনারা এইভাবে করে নির্ণয় করতে পারেন। আপনাদেরকে আগের লেকচারে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে এনসিআর সমান সমান হচ্ছে এনসি এন মাইনাস আর। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন? এটার কারণটা হচ্ছে, মনে করেন আপনাকে দেওয়া হলো যে 8c7 এই ভ্যালুটা বের করতে। এখন আপনি 8c7 এর ভ্যালু বিভিন্নভাবে করে বের করতে পারেন। আপনার কাছে মনে হলো যে আমি নর্মালি ফ্যাক্টোরিয়াল 8 ডিভিশন ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 7 মানে ফ্যাক্টোরিয়াল 1, এটা ভাবে আমি বের করলাম। এটা করতে পারেন। আরেকভাবে বের করতে পারেন, সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু এইভাবে করে করে 7টা গুণ করবো এইদিকে, আবার 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এইভাবে করে 7 পর্যন্ত গুণ করব। তো এই দুটা পদ্ধতিতেই যতটা আসলে সময় লাগছে তার চেয়ে অনেক কম সময় লাগবে হচ্ছে যদি আপনি দেখেন এইটার কাছাকাছি এই মানটা আছে, এইটার কাছাকাছি এই মানটা আছে, তখন আপনি খুবই তাড়াতাড়ি মানটা কিভাবে বের করতে পারবেন, যে 8 থেকে 7 মাইনাস করে দিবেন, এখানে 80 লিখবেন, এখানে সি, 8 থেকে 7 মাইনাস করলে 1, এখানে 1 বসাই দিবেন। তার মানে 8c7 মানেই হচ্ছে 8c1, মানে NCR মানে NC n মাইনাস আর, মানে n তো ঠিকই আছে, আর এর জায়গায় n মাইনাস আর বসানো যেতে পারে। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 8। আপনি মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারতেছেন 8c7 মানেই হচ্ছে আপনার 8, 8c7 মানে 8c1 মানেই হচ্ছে 8। অনুরূপভাবে আপনাকে যদি বলি 10c8 এর মান বের করেন, তাহলে আপনি কি করবেন? 10 ইন্টু 7 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু এরকম করে করে 8টা উপরে গুণ, নিচে আবার 1 থেকে 8 পর্যন্ত গুণ। এইটা না করে আপনি করতে পারেন যে 10c2। কেন? 10 তো ঠিক রাখলেন, এই 8 এর জায়গায় 10 মাইনাস 8 ইকুয়াল টু 2টা বসাতে পারেন। আর 10c2 তো আমি সহজেই বের করতে পারতেছি, 10 ইন্টু 9 ডিভিশন 1 ইন্টু 2, তাহলে কাটাকাটি করলে 5 লং 45 আসতেছে। তার মানে 10c8 মানে হচ্ছে 45। তো এই ক্রাইটেরিয়াগুলো আমরা জানার পরে এখন খুবই সহজভাবে করে আমরা অঙ্কগুলো করব, যেগুলো পরীক্ষায় আসে। আপনাদের অনেক মজা লাগবে এবং খুবই ইজি লাগবে। অনেকেই ভয় পায় এই বিন্যাস সমাবেশ, অনেকেই ভয় পায় কারণ না বুঝে করে,
বেসিক জিনিসগুলো না বোঝার ফলে এই ঝামেলাটা হয়, কিন্তু এটা আসলে অনেক সহজ। তো আমরা শুরু করি। মনে করেন আপনাকে আমি বললাম যে 10 জন লোক থেকে 3 জন লোকের কমিটি গঠন করতে হবে। 10 জন লোক থেকে 3 জন লোকের কমিটি গঠন করতে হবে। কয়টি কমিটি গঠন করা যাবে? আচ্ছা, 10 জন লোক থেকে 3 জন লোক নিয়ে, আমি যদি 10 জন লোক থেকে 3 জন লোক নিয়ে কমিটি গঠন করি, তাহলে কয়টি কমিটি গঠন করা যাবে? আমি বলেছি কমিটি গঠনের যখন বিষয় আসবে এটা সমাবেশের মধ্যে পড়বে, অথবা কোনো জায়গায় দল গঠন, কমিটি গঠন, অথবা কোনো জায়গায় বাছাইয়ের যদি বিষয় থাকে, যেখানে অ্যারেঞ্জমেন্টের বিষয় নেই, মানে সাজানোর কোনো বিষয় থাকে না। এটা নিয়ে না বুঝলে আবার বলছি, এর আগের ভিডিওটা আপনি দেখেন। এর আগের ভিডিওটা আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা আপনি ক্লিক করে দেখতে পারবেন। ওখানেই বুঝে যাবেন যে কোনটা বিন্যাস করতে হবে, কোনটা সমাবেশ করতে হবে। তো 10 জন থেকে 3 জন লোকের আপনার কমিটি গঠন করতে হবে, তাহলে 10 জন থেকে 3 জন বাছাই করতে হবে। তার মানে এন থেকে আর বাছাই করলে এনসিআর, যেমন 10 জন থেকে 3 জন বাছাই করলে 10C3। 10C3 এর ভ্যালু কত? 10 × 9 × 8, ডিভিশন হচ্ছে 1 × 2 × 3। আমার কত আসছে? তাহলে 3 × 4 12, 12কে 10 দিয়ে গুণ করলে 120। তার মানে 120টা কমিটি গঠন করা যাবে। 10 জন লোক থেকে 3 জনের কমিটি কয়টা গঠন করা যাবে? 120টা। তো আমাদের এইভাবে করে সমাবেশের অঙ্ক করতে হবে। এটা টাইপ 1, সবচেয়ে সহজ এটা, তাই না? এরপরে আমাদের আরেকটা টাইপের অঙ্ক কীরকম হতে পারে, সেটা হচ্ছে টাইপ 2। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ভেরি 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 ইম্পর্টেন্ট টাইপ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এটা এমসিকিউ এর সবচেয়ে বেশি পরিমাণে আসে, বিসিএস থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে বেশি পরিমাণে আসে এই টাইপটা। সেটা হচ্ছে এরকম, মনে করেন 14 জন খেলোয়াড় থেকে 11 জনের কয়টি দল গঠন করা যাবে যেখানে অধিনায়ক সব দলেই থাকবে? অধিনায়ক সব দলেই থাকবে। তো 10 জন থেকে, মানে 14 জন থেকে 11 জনের আপনাকে দল গঠন করতে হবে যেখানে অধিনায়ক হচ্ছে সব দলগুলোতেই থাকবে। তো এই জিনিস, এই টাইপের কোশ্চেন খুবই বেশি পরিমাণে আসে। তো আপনি একটু দেখেন, সেটা হচ্ছে 14 জন থেকে আপনার কতজন আসলে সিলেক্ট করতে হবে? 11 জন। তার মধ্যে অধিনায়ক যে আছে, অধিনায়ককে কখনোই আপনি বাদ দিতে পারবেন না। অধিনায়ক প্রত্যেকটা দলে, মনে করেন যে নির্দিষ্ট একজন অধিনায়ক আছে, একে প্রত্যেকটা দলের মধ্যে রাখতে হবে, যতগুলো দল গঠন হোক না কেন। তার মানে অধিনায়ককে সিলেক্ট করার কিছু নাই আর কি। অধিনায়ক আগে থেকেই সিলেক্টেড, তার মানে আপনি বাকি সিলেক্ট করতে পারবেন। ওই 14 জনের মধ্যে একজন বাদ দিলে থাকে হচ্ছে 13 জন। এই 13 জনের মধ্যে 10 জনকে আপনাকে সিলেক্ট করতে হবে। কেন বলেন তো? মানে 14 জনের মধ্যে 14 জনের মধ্যে একজন কিন্তু সিলেক্টেড। কে সিলেক্টেড? অধিনায়ককে কিন্তু আপনি নিয়েই নিছেন। তার মানে বাকি থাকলো কয়জন? 13 জন। এই 13 জনের মধ্যে আপনাকে 10 জনকে সিলেক্ট করতে হবে, কারণ বাকি একজন তো অধিনায়ক, তাহলেই না 11 জন হয়ে গেল। তাহলে বলেন তো 13 জনের মধ্যে থেকে 10 জনকে আপনি কত উপায়ে সিলেক্ট করতে পারেন? অ্যান্সার হচ্ছে 13C10 উপায়ে। তাহলে 13C10 মানে কি? 13C3, একটু আগে বুঝালাম। তো 13C3 মানে 13 × 12 × 11 ডিভিশন 1 × 2 × 3। তাহলে কত অ্যান্সার কত আসতেছে? যে 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, 3 × 4 12। তাহলে কত হচ্ছে এখানে? 2 দিয়ে গুণ করলে 13 দ্বিগুণে হচ্ছে 26। আপনি আমাকে বলেন 26কে 11 দিয়ে গুণ, আমি শিখিয়েছিলাম না? 26কে 11 দিয়ে গুণ করতে হলে কি করতে হয়? 6টা আগে লিখবো, এই দুইটার যোগ করতে হবে, 6 আর 2 8, আর এই সামনে বসবে 2, মানে 286টা আপনি দল গঠন করতে পারবেন। মোটমাট 286টা আপনি দল গঠন করতে পারবেন। কিভাবে করে? যে আপনি
13 জনের মধ্যে 10 জনকে কত উপায় সিলেক্ট করতে পারতেছেন, সেটা হচ্ছে 13 × 12 × 11 ডিভিশন 1 × 2 × 3। এটা কি করলাম, 13 দুগুণে 26, তাকে 11 দিয়ে গুণ করতে হবে। 26 গুণন 11 আমার মানে এই পেজেই আমার 11 এর সাথে গুণ করার ম্যাজিক দেওয়া আছে। গুণ করার ম্যাজিকটা দেখলেই বুঝতে পারবেন, ম্যাজিকের মধ্যে দেওয়া আছে। কোনো কিছুকে 11 দ্বারা গুণ করতে হলে এই যে 6, এই 6টা প্রথমে বসবে, মাঝখানে বসবে এই দুটার যোগফল, আর সামনে যে 2 আছে এই 2টা বসবে। তার মানে 26কে 11 দিয়ে গুণ করলে 286। তার মানে 286টা আপনি দল গঠন করতে পারবেন। তো খুবই ইজি। আমরা আরো দেখি। ধরেন আপনাকে বলা হলো যে 10 জনের মধ্য থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে যেখানে 2 জন সর্বদাই থাকবে। যেখানে 2 জন বলতে নির্দিষ্ট 2 জন সব সময় সর্বদাই থাকবে। তাহলে 10 জনের মধ্য থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে যেখানে নির্দিষ্ট 2 জন সর্বদাই থাকবে। তাহলে কমিটির সংখ্যা কয়টা হবে? কমিটির সংখ্যা কয়টা আপনি তৈরি করতে পারবেন? সংখ্যা কত? তো আপনি কি করবেন, 10 জনের মধ্য থেকে 5 জন আপনাকে নিতে হবে। কিন্তু 5 জনের মধ্যে আপনার কিন্তু 2 জন অলরেডি সিলেক্টেড, মানে আপনি 2 জনকে আপনি নিয়েই নিছেন। এই 10 জনের মধ্যে 2 জনকে আপনি নিয়েই নিছেন। এদেরকে আর সিলেক্ট করার আপনার কাছে কোনো সিলেক্ট না করার কোনো রাইট নেই আপনাকে ওদেরকে নিতেই হচ্ছে। তাহলে আপনি আসলে সিলেক্ট করতে আপনাকে যেটা হবে, এই 5 জনের মধ্যে 3 জনকে সিলেক্ট করতে হবে। কত জনের মধ্যে? 8 জনের মধ্যে। 8 জনের মধ্যে থেকে 3 জনকে সিলেক্ট করতে হবে। তাহলে আপনার অ্যান্সার হয়ে গেল। 8 জনের মধ্যে থেকে 3 জনকে সিলেক্ট করার পদ্ধতি কত? সেটা হচ্ছে 8C3। 8C3 মানে হচ্ছে 8 × 7 × 6 ডিভিশন 1 × 2 × 3। তাহলে কাটাকাটি করলে 56। তার মানে 56 কমিটির সংখ্যা হবে 56। তো আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। তো এর আগে বিসিএস দিয়ে আসা একটা এই ধরনের কোশ্চেন আমরা একটা সিলেক্ট করি যে কিরকম করে করতে হচ্ছে। মনে করেন 5 জন পুরুষ ও 6 জন মহিলা থেকে 5 জনের একটি কমিটি গঠন করতে হবে যেখানে 2 জন নির্দিষ্ট মহিলা সব সময় থাকবে। তাহলে আপনার কমিটি কতগুলো হবে সেটার আপনার সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে 5 জন পুরুষ এবং 6 জন মহিলা, 5 জন পুরুষ আছে এবং 6 জন মহিলা আছে। এই 5 জন পুরুষ এবং 6 জন মহিলা থেকে 5 জনের একটা আপনার কমিটি গঠন করতে হবে যেখানে 2 জন নির্দিষ্ট মহিলা সবসময় থাকবে। এই নির্দিষ্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে 2 জন নির্দিষ্ট মহিলা, যেই 2 জন মহিলাকে আপনার সিলেক্ট করার কিছু নেই, ওরা আগে থেকেই সিলেক্টেড আছে, ওদেরকে আপনি বাদ দিতে পারবেন না। তো এই যে মহিলাদের মধ্যে থেকে 2 জনকে আপনি নিয়ে নিছেন, আপনার কমিটি হবে হচ্ছে কত জনের বলেন তো? 5 জনের। তাহলে 2 জনকে মহিলাকে নেওয়ার পরে আপনার মোট এখানে তো কত ছিল দেখেন তো, 5 আর 6 11 জন ছিল। 11 জনের মধ্যে 2 জনকে আপনি কিন্তু নিয়ে নিছেন। আপনার কাছে এখন অপশন আছে 9 জনের। এই 9 জন থেকে বাকি 3 জনকে আপনাকে সিলেক্ট করতে হবে। 9 জন থেকে বাকি 3 জনকে সিলেক্ট করতে হবে, কারণ ওই যে 2 জন যে নির্দিষ্ট মহিলা, এদেরকে কিন্তু সিলেক্ট করার কিছু নাই, এরা কিন্তু অলরেডি সিলেক্টেড, এদেরকে আপনি বাদ দিতে পারতেছেন না। তাই এদেরকে নিয়ে আপনার কোনো কাজ করার উপায় নাই। 2 জন অলরেডি সিলেক্টেড, এদেরকে বাদ দিয়ে আপনার হচ্ছে কি 2টা মিলে হচ্ছে 11 জন। তার মানে 9 জন থেকে বাকি 3 জনকে আপনাকে নিতে হবে। 9 জন থেকে 3 জনকে নেওয়ার পদ্ধতি কি? 9C3। 9C3 এর ভ্যালু যেটা হবে সেটাই হবে অ্যান্সার, যে 9 × 8 × 7 ডিভিশন 1 × 2 × 3। তাহলে
আমাদের চলে আসতেছে। তাহলে 4 সাথে মানে এখানে এখানে কত হচ্ছে, 3 4 12, 12 গুণন 7, তাহলে 7 12 হচ্ছে 84, 84টা আমার কমিটি গঠন করা যাবে। আচ্ছা, এখানে নির্দিষ্ট কথাটা কেন গুরুত্বপূর্ণ এর পরের টাইপে আমরা দেখতে পাবো। নির্দিষ্ট কথাটা কেন গুরুত্বপূর্ণ, তো আমরা এর পরের টাইপে যাওয়ার আগে আসলে এর পরের টাইপটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে পুরুষ আছে 5 জন এবং মহিলা আছে 4 জন। পুরুষ আছে 5 জন এবং মহিলা আছে 4 জন। আপনাকে কমিটি গঠন করতে হবে 3 জনের কমিটি গঠন করতে হবে, যেখানে একজন মহিলা, মিনিমাম একজন মহিলা আপনাকে রাখতেই হবে, একজন মহিলা রাখতে হবে, একজন মহিলা থাকবে। কোন একজন মহিলা এটা কিন্তু সিলেক্টেড না, এই 3 জনের মধ্যে একজন মহিলা থাকবে। আপনাকে কমিটি গঠন করতে হবে যেখানে 3 জনের মধ্যে একজন মহিলা থাকবে। এই অঙ্কটার এর আগের অঙ্কটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, নির্দিষ্ট একজন যখন মহিলা বলতেছি, এই 4 জনের মধ্যে একজন নির্দিষ্ট মহিলাকে সবসময় রাখা, আর 4 জনের মধ্যে যে কোনো একজন মহিলা থাকবে, এই দুটো কিন্তু ডিফারেন্ট অঙ্ক। সেইটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কারণ 4 জনের মধ্যেই ওই একজন মহিলা কে হবে সেটাও কিন্তু আপনার এখন সিলেকশনের বিষয় আছে। কে হবে সেটা তো আপনার সিলেক্টেড না। যখন আমি বলবো নির্দিষ্ট একজন মহিলা সবসময় থাকবে, হ্যাঁ, কমিটি গঠন করতে হবে 3 জনের, যখন একজন মহিলা থাকবে, হ্যাঁ, একজন মহিলা থাকবে। তো ওই 4 জনের মধ্যে থেকে আমাকে একজন মহিলা সিলেক্ট করতে হবে। আমাকে মোট কতজন লাগতেছে, 3 জন। তো আমার একজন থাকবে মহিলা, তাহলে পুরুষ কয়জন থাকবে, 2 জন। তার মানে আমার থাকবে হচ্ছে একজন মহিলা প্লাস হচ্ছে 2 জন পুরুষ। এটা কিন্তু এই যে দেখেন 3 জনের যে কমিটিটা গঠন করতেছেন আপনি, কমিটি গঠন করতে হবে কয়জনের, 3 জনের। তাদের মধ্যে কয়জন মহিলা বলেন তো, একজন মহিলা। তাই একজন যদি মহিলা হয়, বাকি 2 জন কি, পুরুষ। তাহলে একজন মহিলা সিলেক্ট করার পদ্ধতি কি, একজন মহিলা সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে 4 জনের থেকে একজন সিলেক্ট করবেন, 4C1, এবং একজন মহিলা হবে এবং 2 জন পুরুষ হবে। বলেন তো, একজন মহিলা হবে অথবা 2 জন পুরুষ হবে, নাকি একজন মহিলা হবে এবং 2 জন পুরুষ হবে? আপনি যদি একটা কমিটি গঠন করতে চান, এখানে প্রশ্ন দেখে কি মনে হচ্ছে, এখানে এবং নাকি অথবা? আপনি বাংলা দিয়ে চিন্তা করেন যে আপনাকে যদি 3 জনের কমিটিটা গঠন করতে হয়, একজন মহিলা এবং 2 জন পুরুষ, তাই না? এখানে তো অথবা হওয়ার প্রশ্নই আসে না যে একজন মহিলা অথবা 2 জন পুরুষ, এটা তো নয়। একজন মহিলা এবং 2 জন পুরুষ, এবং এর জন্য আসে গুণ। তাহলে একজন মহিলা সিলেক্ট করব 4 জন মহিলা থেকে, তাহলে 4 জন থেকে একজন, 4C1, এবং 2 জন পুরুষ সিলেক্ট করব 5 জন থেকে, তার মানে 5C2। এটা করলেই আমাদের চলে আসবে। 4C1 মানে হচ্ছে 4, আর 5C2 মানে কত, 5 × 4 ডিভিশন 1 × 2, তার মানে কাটাকাটি করলে আমাদের আসতেছে 10। 4 × 10 মানে হচ্ছে 40 হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কমিটি গঠন করতে হবে 4 জন, মানে 3 জনের, যেখানে একজন মহিলা থাকবে, একজন মহিলা আমাদের থাকতে হচ্ছে। আসেন আমরা আরেকটা করি। ধরেন আপনার কাছে ছেলে আছে 10 জন আর মেয়ে আছে 5 জন। ছেলে আছে 10 জন আর মেয়ে আছে 5 জন। আচ্ছা, এদের মধ্যে থেকে আমাদেরকে একটা দল গঠন করতে বলা হলো। দল গঠন করতে হবে কত জনের সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 6 জনের। 6 জনের দল গঠন করতে হবে, 6 জনের দল গঠন করতে হবে, যেখানে 4 জন ছেলে থাকবে, 4 জন ছেলে থাকবে। মানে আপনার হচ্ছে কয়টা দল গঠন করতে পারবেন, কোশ্চেনটা হচ্ছে কয়টা দল আপনি গঠন করতে পারবেন। দেখেন 6 জনের একটা দল গঠন করতে হবে যেখানে 4 জন ছেলে থাকবে।
আপনার 6 জনের যদি একটা দল গঠন করতে হয় আর 4 জন যদি আপনার তার মধ্যে ছেলে থাকে, তাহলে বলেন দেখি 4 জন যদি ছেলে থাকে আর কয়জন মেয়ে থাকবে? তাহলে আর অপশন আছে 2 জন মেয়ে থাকবে। তার মানে আমার লাগবে হচ্ছে 4 জন ছেলে এবং 2 জন হচ্ছে মেয়ে। যেহেতু 6 জনের মধ্যে 4 জন হবে ছেলে, তাহলে 2 জন হবে কি মেয়ে, আমার তো 6 জন লাগবে। তা 4 জন ছেলে কত উপায় সিলেক্ট করতে পারবেন? সেটা হচ্ছে 10 জন ছেলে থেকে 4 জন ছেলে নেবেন 10c4 এবং এর জন্য গুণন, এবং 2 জন মেয়ে সিলেক্ট করতে পারবেন 5 জন থেকে, তার মানে 5c2। এই মানটা বের করলে আপনার অ্যান্সার চলে আসবে। তো এইভাবে করে অঙ্ক করতে হবে। আচ্ছা, আরেক টাইপ আমরা একটু দেখি। আরেকটা টাইপ খুবই ইম্পর্টেন্ট টাইপ এবার আমরা দেখবো আরেকটা। সেটা হচ্ছে টাইপ নাম্বার আস্তে আস্তে হচ্ছে 4। এইখানে আরেকটু মানে ইলাবোরেট টাইপ, এটা একটু এইটার সাধারণত রিটেনে এই টাইপটা আসে। মনে করেন আপনার কাছে আছে, পুরুষ আর মহিলা দিয়েই সিলেক্ট করি, যে পুরুষ এখানে আছে হচ্ছে মহিলা, পুরুষ আছে 10 জন, মহিলা আছে মনে করেন 8 জন। তাহলে পুরুষ আছে 10 জন আর মহিলা আছে 8 জন। আপনার 5 জনের কমিটি গঠন করতে হবে যেখানে অন্তত 3 জন পুরুষ থাকবে। মানে এখানে হোয়াট চিহ্ন দেওয়ার পিছনে কারণ যে আসলে কয়টা কমিটি গঠন করা যাবে এটা আর আমি লিখছি না। 10 জন পুরুষ আছে এবং 8 জন মহিলা আছে। 5 জনের কমিটি গঠন করতে হবে যেখানে অন্তত 3 জন পুরুষ থাকবে। অন্তত 3 জন পুরুষ মানেটা হচ্ছে পুরুষ 3 জন থাকবে, এটা ফিক্সড না। পুরুষ 3 জনও থাকতে পারে। আমার তো কমিটি হচ্ছে কত জনের? কমিটি হচ্ছে 5 জনের। তাহলে পুরুষের সংখ্যাটা কি কি হইতে পারে দেখেন, যে পুরুষের সংখ্যা মানে 3 জন পুরুষ, আমি এভাবে করে লিখি, এটা হতে পারে যে 3 জন পুরুষ, যদি 3 জন পুরুষ নেন তাহলে আপনার মহিলা নিতে হবে কয়জন? মোট তো 5 জন, তাহলে 2 জন মহিলা। এটা হইতে পারে একটা সিচুয়েশন, এটা হইতে পারে 2 জন হচ্ছে মহিলা। আবার 5 জনের কমিটি গঠন করতে হবে। আবার অন্তত 3 জন পুরুষ মানে আপনি কিন্তু 3 জনই নিতে পারবেন এমন না, 4 জনও নিতে পারবেন। পুরুষ মিনিমাম 3 জন নিতে হবে আপনাকে, তার মানে 4 জন পুরুষও নিতে পারেন, সেক্ষেত্রে একজন মহিলা হবে। আবার 5 জনই আপনি পুরুষও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো মহিলাই আপনি নিলেন না, এটাও হতে পারে, কারণ অন্তত 3 জন পুরুষ আপনাকে নিতে হচ্ছে। তাহলে আপনার কেস হচ্ছে এটা, আপনি হয় মানে নিতে পারেন এইটা যে 3 জন পুরুষ ও 2 জন মহিলা, অথবা 4 জন পুরুষ ও 1 জন মহিলা, অথবা 5 জন পুরুষ আর কোনো মহিলা নাই। এই সিচুয়েশনগুলো হতে পারে। আচ্ছা, এখন আমি পুরুষ যে নিব 3 জন, কয়জন পুরুষ থেকে বলেন তো? 10 জন পুরুষ থেকে। তার মানে হবে 10c3 ও 2 জন মহিলা। ও এর জন্য হচ্ছে ইনটু, আমি বলছি এবং এর জন্য গুণন হবে এবং অথবার জন্য প্লাস হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, এবং এর জন্য গুণন, অথবার জন্য যোগ। এবং 2 জন কি আছে? মহিলা। 2 জন মহিলা কতজন থেকে? 8 জন থেকে, তার মানে আসবে 8c2। আবার 4 জন পুরুষ, 10 জন থেকে 4 জন, 10c4, এবং 1 জন মহিলা, 8 জন থেকে 1 জন মহিলা। অথবা আপনি কি নিতে পারেন? 5 জনই আপনি পুরুষ নিচ্ছেন, সেটা হচ্ছে 10c5। এখন দেখেন এই মানটা আপনার একটা বের হচ্ছে, এই মানটা একটা আপনার বের হচ্ছে, আবার এই মানটা একটা আপনার বের হচ্ছে। এই মান তিনটা হচ্ছে আপনাকে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে বলেন তো? আমি একটু আগে যে আলাদা করে বললাম, এই যে 3 জন পুরুষ ও 2 জন মহিলা, অথবা 4 জন পুরুষ ও 1 জন মহিলা, অথবা 5 জন পুরুষ আর কোনো মহিলা নেই। এই যে অথবা যে বলতেছি, অথবার জন্যই কিন্তু যোগ। তার মানে এইটাতে এই যে মাঝখানে এবং যখন আসছে এখানে গুণ আসছে, এই গোটাটার সাথে কিন্তু এটা অথবা, আবার এই গোটাটার সাথে এটা অথবা, তাই এগুলো কিন্তু যোগ হবে। যখন অথবা আসবে তখন আপনি যোগ করবেন, এবং আসলে গুণ করবেন। কাজ হচ্ছে এতটুকু। তাহলে অথবা আসলে আমরা কি করব?
অথবা আসলে আমরা জাস্ট যোগ করব, আর এবং আসলে গুণ করব, এটা আমরা মনে রাখবো। তাহলে আপনাদের কাছে এটা অনেক সহজ হয়ে গেল। 10C3 আপনি সহজেই বের করতে পারবেন, 8C2 এর ভ্যালু বের করতে পারবেন, এই ভ্যালুগুলো বের করে জাস্ট যোগ করে দেওয়া, আপনার অ্যান্সার হয়ে যাবে। আমরা এখন লাস্ট টাইপের একটা অঙ্ক করব। এই টাইপটা বেশিরভাগ রিটেনে আসে, আর এখন যেটা দেখাবো সেটা এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে 10টি বস্তু থেকে 3টি বস্তু কত উপায়ে বাছাই করা যায় যেখানে দুটি বস্তু কখনোই অন্তর্ভুক্ত থাকবে না, দুটি বস্তু কখনোই অন্তর্ভুক্ত থাকবে না। মানে আপনার ওই 10টার মধ্যে এমন দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তুকে কখনোই নেওয়া যাবে না, এমন অবস্থায় 10টা থেকে আপনি 3টা কত উপায় আপনি বাছাই করতে পারেন। খুবই সহজ, তাই না? এটা তো দেখেই বোঝা যায়, কিন্তু এই টাইপের কোশ্চেন খুব বেশি পরিমাণে আসে। তাহলে 10টা থেকে আপনার 3টা বাছাই করতে হবে। আসলে কি কথাটা কিন্তু এখন আর 10টা থেকে 3টা না, কারণ দুইটা বস্তুকে আপনার নেওয়াই যাবে না। তাহলে প্রথমেই আপনার আর 10টা নাই, আপনার কাছে 10টার জায়গায় কয়টা আছে বলেন তো? 8টা। আপনাকে 8টা থেকে 3টা বাছাই করতে হবে। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 8C3, মানে 8 × 7 × 6 ডিভিশন 1 × 2 × 3, হ্যাঁ, জাস্ট 56 আপনার অ্যান্সার। তার মানে দুইটি বস্তু কখনোই অন্তর্ভুক্ত যখন থাকবে না, তখন দুটি বস্তু এখান থেকে বাদ দিয়ে দিবেন, বাকি বস্তুটা থেকে আপনি সিলেক্ট করবেন। আমি মনে করি যে সমাবেশের এই ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো এরপরে আরেকটা লেকচারে সমাবেশে আমাদের বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সমাবেশের আর খুব বেশি পরিমাণে নাই, এগুলোই পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে আসে। তারপরে কিছু সূত্র রিলেটেড কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা অ্যান্সার দিব, এবং তার সাথে বিন্যাস নিয়ে কিছু আলোচনা করব। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।